নমস্কার। আজকে আপনাদের সকলকে ইগনুর আঞ্চলিক কেন্দ্র থেকে স্বয়ংপ্রভা ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং চর্চা করব। তো আজকে যেটা আগের সপ্তাহে যেটা আমি করেছিলাম সেটা ব্লক 2 তেই আমরা সীমাবদ্ধ ছিলাম, তো আগের ক্লাসে। এবার আজকে যেটা করব যে ব্লক 2 এবং ব্লক 3 তার ফার্স্ট যে ইউনিটটা ব্লক 3, তো সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ইউনিট 6 ব্লক 2 এর একদম শেষ চ্যাপ্টার। সেটা হচ্ছে এলিটস, রুলিং ক্লাসেস অ্যান্ড মাসেস। আর যেটা ব্লক 3 এর একদম প্রথম অধ্যায়, বা এটা যদি দেখা যায় যে সব মিলিয়ে যে 7th ইউনিট, তাহলে এটাকে বলা হচ্ছে সেগমেন্টারি, মানে বিভাগ। যেটাকে বলা হচ্ছে যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক একটা ব্যবস্থা, এবং বলা যেতে পারে যে একটা প্রশাসনিক বিভাগ এবং তার ফাংশনিং গুলো কিরকম হয় সেটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। তবে আজকে যেহেতু আমরা একটু অন্যরকম ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এটা হলো এলিটস। আগের যেগুলো ছিল সেগুলো হচ্ছে শাসন ব্যবস্থা নিয়ে, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা একটা ইউনিট হিসেবে আলোচনা করেছিলাম, এক একটা বলা যেতে পারে একটা ইনস্টিটিউশন নিয়ে। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে ওই ইনস্টিটিউশনেরই একটা ছোট একটা বলা যেতে পারে একটা খণ্ড। সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো যাদের দ্বারা চালিত এবং গঠিত হয়, সেই মানুষগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে শাসক শ্রেণী, আমরা তো আগের ক্লাসেও মোটামুটি দেখেছি জিনিসটা, আমরা বিষয়টা নিয়ে একটু ছুঁয়েও গেছি। তো আজকে যেটা দেখবো যে এই যে শাসক শ্রেণী, যে কথাটা আমরা যে ব্যবহার করি, যে যারা এই শাসন ব্যবস্থার শীর্ষে বসে আছে, তো তাদের সাথে এই অভিজাত হওয়া আর না হওয়া, এটা আমরা কেন ইউজ করছি জিনিসটা, এবং অভিজাত কথাটার তাৎপর্য কি, আর বলা যেতে পারে যে এটার মূল্যটা কি। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ ওয়ার্ড এলিট, যেটা সবসময় একটা রুলিং ক্লাসের পার্সপেক্টিভে অনেক সময় ইউজ করা হয়। আর তার সাথে আসে মাসেস, যেটা ধরো একটা বলা যেতে পারে যে সাধারণ মানুষ, আম নাগরিক, আম জনতা যেটাকে বলা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে মানুষ বা এই যে কমন পিপল যেটাকে বলা হচ্ছে, সে একটা প্রাচীন যুগে কিভাবে তাদেরকে ডেজিগনেট করা হতো, তারা মিডিয়াভেল পিরিয়ডে এবং আলটিমেটলি মডার্ন পিরিয়ডে, মিডিয়াভেল মধ্যে আমি মধ্যযুগের কথা বলছি, এবং মধ্যযুগের শাসন ব্যবস্থার সময় এবং আধুনিক শাসনকালের সময় এই জনতার ভূমিকা কি, এবং তাদের ডেফিনেশন থ্রু হিস্ট্রি অ্যান্ড থ্রু পলিটিক্যাল বলা যেতে পারে একটা পার্সপেক্টিভ বা ডিমান্ড, দ্য নিডস অফ দ্য টাইম, সেই অনুযায়ী যে মাসেসের ভূমিকা সেটা কতটা, এবং তাদের যে একটা চিহ্নিত করা বা ডেজিগনেট করা বা ক্যাটাগরাইজ করা, সেই ক্যাটাগরাইজেশনটা কিভাবে ফ্রম মানে টাইম টু টাইম সেটা কিভাবে চেঞ্জ হয়েছে জিনিসটা। তো আজকে এইটা নিয়ে আমাদের আলোচনা, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীটাই তার পরবর্তীকালে কিন্তু বিভিন্ন বিভাগে হয় নিযুক্ত হয়, নয়তো নিজেরা হয়তো আজকে হয়তো একটা ডমিনেন্ট পজিশনে অলরেডি হয়তো ইনহেরেন্ট একটা স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে যে মানে একটা কাঠামো অলরেডি আছে, যেখানে এই গোষ্ঠীরাই হয়তো একটা প্রকৃতপক্ষে একটা সমাজ বা একটা রাষ্ট্র চালনা করবে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষগুলোরই কিন্তু ভূমিকা পরের চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিভাগ অনুযায়ী কিন্তু তারা চালনা করছে জিনিসটা। তো আজকে আমরা শুরু করছি। মেইন যেটা ব্যাপার হচ্ছে
সেটা হচ্ছে যে আমরা যখন এই অভিজাত কথাটা ইউজ করি, একটা স্বাভাবিকভাবে যেটা মাথার মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা চিন্তাধারা আসে, সেটা হচ্ছে যে হ্যাঁ একটা সামথিং ভেরি স্মুথ, একটা মসৃণ ব্যাপার থাকে, একটা মনে হয় যেন হ্যাঁ মানে আমাদের চোখে হ্যাঁ বা আমাদের মনে যেন একটা কোথাও একটা মনে হয় যে হ্যাঁ জিনিসটা দেখে খুব সুদিং লাগছে, মানে কোথাও একটা খাদ নেই, সবটাই হচ্ছে একটা চোখের মধ্যে একটা বা এই যে একটা মনের মধ্যে একটা মোটামুটি মনে হয় যেন হ্যাঁ একটা সফিস্টিকেশন আছে, একটা আরাম দেওয়ার মতো। এই যে বলা যেতে পারে যে একটা একটা কোথাও একটা ইটস কাইন্ড অফ আ গ্লিটারিং থিং, হ্যাঁ একটা চাকচিক্য যে বাইরের। তো এই যে বাইরের যে একটা চাকচিক্য বলা যেতে পারে বা সফিস্টিকেশন বলা যেতে পারে, যে কোনো একটা বস্তুকে আমরা যখন ডিসক্রাইব করি একটা আমরা বলি সফিস্টিকেটেড, হ্যাঁ যেটা হয়তো মনে হয় যে একটা বিশেষ শ্রেণীকে হয়তো বলা যেতে পারে একটা এটা কেটার করা যাচ্ছে, যে একটা বস্তু পার্টিকুলার একটা শ্রেণীর হয়তো আয়ত্তে থাকে, সেটা নিজেদের ব্যক্তিগত একটা প্রপার্টি হিসেবে হোক বা হয়তো একটা এমন একটা জায়গায় হয়তো পরিসরে রাখা থাকে, সেখানে হয়তো ওই গোষ্ঠীর কাছেই জিনিসটার একটা অ্যাক্সেস পাওয়া যায়। তো সেটা কখন হয়, যখন মানুষের একটা ওই গোষ্ঠীর একটা প্রকৃতপক্ষে একটা থর একটা বলা যেতে পারে ডমিনেন্ট নেটওয়ার্ক থাকতে পারে, যেখানে দেখা যাবে হয়তো একটা পার্টিকুলার হয়তো একটা সামাজিক এবং একটা সাংস্কৃতিক একটা গোটা একটা স্পেস বা পরিসর তৈরি করা থাকে, যেখানে হয়তো ওই যে নলেজটা যেটা আমি আগের ক্লাসে বলেছি যে নলেজ সিস্টেম, সেটা হয়তো সেই গোষ্ঠীর কাছেই একমাত্র থাকে, এবং তারাই হয়তো দি সো কল্ড কোট অ্যান্ড কোট একটা যে সফিস্টিকেটেড যে বস্তুটার উপরে বা রিসোর্সটার উপরে যে একটা অ্যাক্সেস থাকে বা একটা যে মালিকানা থাকে, সেটা কিন্তু তখনই থাকে যখন একটা বিশেষ সোশ্যাল অ্যান্ড কালচারাল একটা নেটওয়ার্ক বা স্ট্রং একটা পলিটিক্যাল নেটওয়ার্ক থাকে, যেখানে হয়তো একটা অর্থনৈতিক দিক দিয়ে নয় একটা সামাজিক দিক দিয়েও মানুষকে কিন্তু একটা বলা যেতে পারে একটা বলশালী হওয়া খুব দরকার। ইটস লাইক when you have social status। তো এই তখনই কিন্তু এই অভিজাত কথাটা কিন্তু একটা এলিটিজম একটা এই জায়গাটায় কিন্তু একটা আসে, যেখানে মনে যেন মানে সবটাই মনে হচ্ছে খুব মসৃণ স্মুথ, একটা ওপরের একটা দেখতে ভালো লাগার মতো, কিন্তু এর পেছনে যে একটা জটিল যে একটা ইন্ট্রিকেট যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে আছে, যেখানে হয়তো তাদের হয়তো বিশেষ নলেজ সিস্টেম আছে, তারাই একমাত্র বলা যেতে পারে একটা রিসোর্স ডিসপোজ করা, ডিস্ট্রিবিউট করা, ডিসবার্স করা, এই যে চারিদিকে যে এই যে বলা যেতে পারে যে সম্পদগুলো ছড়িয়ে দেওয়া, সেটা আম জনতার কাছে সেটা হয়তো বলা যেতে পারে একটা গোটা একটা সমাজ ব্যবস্থার মধ্যে হোক, সেটার মধ্যে তো কমন পিপল আর নাগরিক যেটাকে বলা যায় সেটা তো সিটিজেন্সরা তো থাকবেই আর কি, এবং সেটার দায়িত্বটা কিন্তু তাদের উপরেই থাকে একমাত্র। তো সেখানে তাদের একটা বিশেষ জ্ঞান, এবং সেই জ্ঞানের মাধ্যমে কিভাবে গোটা একটা ব্যবস্থাকে একটা লিখিতভাবে একটা বলা যেতে পারে একটা একটা চুক্তিবদ্ধ করা যায়, একটা চুক্তিতে আনা যায়, আইনের মাধ্যমে আনা যায়, এটা কিন্তু এই অভিজাত শ্রেণীদের মধ্যেই কিন্তু এটা দেখা যায়, এবং তাদেরই কিন্তু বলা যেতে পারে সেই স্কিলটা কিন্তু ইউজুয়ালি থাকে, এবং হয়তো ইনহেরেন্ট স্ট্রাকচারটাই যেটা আমি বললাম যে এমন ভাবেই তৈরি করা যে তাদের উপরেই দায়িত্বটা দেওয়া থাকে, এবং তারাই জিনিসটাকে আয়ত্ত করে নিয়েছে। ফলে কি হচ্ছে যে এই যে ছোট একটা গোষ্ঠীর হাতে কিন্তু গোটা জিনিসটা কিন্তু থাকে, সেটা একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক, একটা বলা যেতে পারে একটা যে পরিকাঠামো, সেটারও একটা যে বুদ্ধি লাগে, বা একটা যে বলা যেতে পারে একটা পুঁথিগত বিদ্যা এবং একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বোথ, এবং সেটার জন্য যে প্রচুর একটা যে দক্ষতা লাগে,
সেটা কিন্তু তখনই একটা সম্ভব হয় যখন সেই মানুষটার কাছে কিন্তু বিশেষ একটা সোশ্যাল পজিশন, একটা বলা যেতে পারে একটা স্টেটাস, সোশ্যাল অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক, পলিটিক্যাল নেটওয়ার্কিং সব মিলিয়ে যখন জিনিসটা যখন দেখা যায় যে হ্যাঁ সেই ব্যক্তিগুলোর কাছে আছে, এবং ফলত সেই নলেজ সিস্টেমটাও অটোমেটিক্যালি তারা ধীরে ধীরে ওর ভেতরে ঢুকে ঢুকে পেনিট্রেট করে করে তারা জিনিসটাকে আয়ত্তে আনতে পারে, এবং তারা জিনিসটাকে নিজেদের মধ্যে একটা হ্যাঁ বেস করে নিয়ে এবং তারা একটা গোটা সিস্টেমটাকে চালনা করে। এটা একটা ইন্ট্রিকেট ওয়ে, এটা ইন্ট্রিকেট একটা বলা যেতে পারে খুব একটা কমপ্লেক্স, একটা কঠিন একটা একটা বলা যেতে পারে একটা সিস্টেম, এটা ব্যবস্থা। এই যে দি এন্টায়ার সিস্টেম দ্য মানে কি বলো দি প্রিকনসিভ নোশন অফ সফিস্টিকেশন, হ্যাঁ এই জিনিসটা কিন্তু মানে কিভাবে আসছে, বা এই যে আমাদের যে প্রিকনসিভ নোশনটা একটা আমজনতার মাঝখানেও যে ছড়িয়ে দেওয়া হয় যে একটা অভিজাত শ্রেণী এবং একটা বলা যেতে পারে একটা এমন শ্রেণীর মানুষজন যাদের কাছে হয়তো এই এলিটিজমটা এই এই ক্ষমতাটা হয়তো নেই, হ্যাঁ এই কোট আনকোট হয়তো সফিস্টিকেশনটা নেই, এইভাবে কিন্তু একটা সমাজটাকে একটা বলা যেতে পারে একটা ইট হ্যাজ বিন স্ট্র্যাটিফাইড, যেটাকে বলা হয় এটাও এক ধরনের স্তর বিন্যাসের মতো, স্ট্র্যাটিফিকেশনের মতো, এটার মতো একটা বিভাজন আছে। তো আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে কিভাবে ওয়েবেরিয়ান কনসেপ্ট অফ ডমিনেশন, হ্যাঁ ইনফ্লুয়েন্স, বা যদি আমি বলি যে আগের ক্লাসে যেটা আমরা স্টিভেন হিউজ পড়েছিলাম আমরা, যে ইনফ্লুয়েন্স, কোয়ারশন, এই যে এই জিনিসগুলো, তারপর হচ্ছে যে 3 ডাইমেনশনস অফ পাওয়ার, এগুলো কিভাবে এই এলিট মানুষরা কাজে লাগায়। তো যেটা বলা হচ্ছে যে there is a difference between elites and the masses, আমি ইগনোর রিডিং মেটেরিয়াল থেকে পড়ছি এখন এই মুহূর্তে। তো যেটা বলা হচ্ছে we'll discuss the different types of elites, the role of culture and social networking, and the knowledge system in maintaining this so called মানে একটা সফিস্টিকেশন, একটা অভিজাত একটা যে একটা পরিবেশ তৈরি করা, এলিটিজম তৈরি করা জিনিসটা। তো তার মধ্যে কি হচ্ছে জিনিস, মানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা অধিকাংশ সেকশন আছে যেটাকে বলা হচ্ছে এই যে জনমানুষ, নাগরিক যেটাকে বলা হচ্ছে, বা প্রাচীন যুগে হোক বা এমনি ট্রাইবাল সোসাইটিতে হোক, সেখানে নাগরিক কথাটা তো বলা হচ্ছে না, তো সেখানে ওই মাসেস কথাটাই কিন্তু বলা হচ্ছে, যেখানে হয়তো একজন উপজাতি গোষ্ঠীর একজন লিডার থাকবে, বলা যেতে পারে একটা কাইন্ড অফ আনঅফিশিয়াল একজন এম্পারার মতো, এবং তার নিচে যারা যে শ্রেণী, যেটাকে বলা হচ্ছে মানে আমরা যদি এখন প্রাচীন যুগের বা মধ্যযুগের যদি সাম্রাজ্যের ভাষা ইউজ করি সেটা হচ্ছে প্রজা বা জনগণ, এইরকম ব্যাপার সেটা যদি ইউজ করি। তো এখনো আমাদের সমাজে কিছু কিছু ট্রাইবাল সোসাইটি আছে যারা হয়তো একটা অটোনমাস কিছু নিজেদের ছোট এলাকায় হয়তো এখনো রাজত্ব চালায় পৃথিবীর বিভিন্ন অংশে, সেখানে এখন আর ওইভাবে তো আর ডিস্টিংগুইশ করা যায় না, এবং করাটা মানে বলা যেতে পারে যে হ্যাঁ এটা কাম্য নয় যে প্রিমিটিভ সোসাইটি, মডার্ন সোসাইটি, বা বলা যেতে পারে যে এই যে মিডিয়েবল সোসাইটি, মিডিয়েবল একটা টাইম পিরিয়ড, এই অনুযায়ী কিন্তু এখন এই মানে এই পরিস্থিতিতে কিন্তু করা যায় না। কেন কি অনেক এরকম এখনো ট্রাইবাল সোসাইটি আছে যারা এই বেসিসে কিন্তু এই একটা নিজেদের ছোটখাটো একটা সমাজ বা একটা বিশেষ পরিসর একটা অটোনমি নিয়ে হয়তো নিজেদের একটা শাসন ব্যবস্থা চালাচ্ছে, সেটা হয়তো রাষ্ট্রের রাষ্ট্রনেতারা, সেটা প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে, তারাও এই ব্যাপারে অবগত, এটা এটা অবাক হওয়ার কিছু নেই। তাদের সেইটুকু বলা যেতে পারে এজেন্সিটা দেওয়া আছে।
এবার যদি আমি মাসেসের কথাই যদি বলি, এটাই যেমন বলা হয় যে দে হ্যাভ এ ভেরি লিমিটেড হোল্ড অফ পাওয়ার। হ্যাঁ, শুধু পাওয়ার বলে নয়, এই যে যেটা বলা হচ্ছে যে একটা ডমিনেন্ট পজিশন নেই, তাদের আধিপত্য দেখানোর মতন কোনো পজিশন নেই। যদি মার্কসের ভাষায় যদি আমি বলি যে এই যে রিলেশনস অফ প্রোডাকশন, হ্যাঁ, যেটা আগের ক্লাসেও বলা হয়েছে, একটা প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের একটা আতাত বা একটা আত্মার সম্পর্ক, সেটা যখন হয় যে মানুষের মানে জনগোষ্ঠীর যখন বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু আর ওটা অ্যাক্সেসটা কিন্তু ফ্রি থাকে না জিনিসটা। হ্যাঁ, সবাই পাচ্ছে, সেখানে ইকুয়ালিটি থাকে না, তো স্বাভাবিকভাবে একটা বলা যেতে পারে ইনভেশন, হ্যাঁ, আধিপত্য, ঔপনিবেশ, যুদ্ধ, এগুলোর মাধ্যমে যখন দেখা যায় যে বিশেষ কোনো গোষ্ঠীর কাছে, বিশেষ কোনো একটা পরিবার বর্গর কাছে যখন সবকিছু আয়ত্তে চলে আসে, তখন কিন্তু তাদের কাছে ওই প্রকৃতির সাথে যে সম্পর্কটা, সেটা কিন্তু একটা আদান প্রদানের সম্পর্কের মতন হয়েছে, যেখানে প্রত্যেকটা জিনিসের উপর একটা মাপকাঠি থাকে এবং একটা মেজারমেন্টের একটা বলা যেতে পারে একটা কারেন্সি থাকে। সেটা যে কোনো ইউনিট অফ মেজারমেন্ট হতে পারে, অ্যান্ড মানি ইজ অ্যানাদার ফর্ম অফ ইউনিট অফ মেজারমেন্ট। আর এছাড়াও তো একটা যদি আমরা ম্যাথামেটিক্যাল দিক দিয়ে যদি বলি, তাহলে ওই ইউনিট অফ মেজারমেন্ট তো হ্যাঁ, ওই সম্পদগুলোর সাথেই যখন আমাদের একটা রিলেশন তৈরি হয় এবং যখন আমাদের একটা কোথাও we try to fix certain kind of yardstick, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমরা গণিতের মাধ্যমেও কিন্তু একটা ইউনিট অফ মেজারমেন্ট কিন্তু তৈরি করি, যে কত বিঘা জমি, কত কাঠা জমি কাদের আয়ত্তে থাকবে এবং কারা জমিচ্যুত হবে, সব হচ্ছে ইয়ার্ডস্টিক অফ মেজারমেন্ট। তো সেইখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। তো ফলে যেটা এখানে বলতে চাইছে সেটা হচ্ছে যে মাসেস কনসেপ্টটা, এটা হচ্ছে কি যে এই যে রিলেশনস অফ প্রোডাকশনস এর উপরেও কিন্তু হচ্ছে, রিলেশন অফ প্রোডাকশনস এর উপরেও কিন্তু হচ্ছে যে অ্যাক্সেসটা, সেটাও কিন্তু সীমিত থাকে, মানে একটা লিমিটেড পর্যায়ে থাকে, বা লিমিটেড যদি না হয় তাহলে যথেষ্ট কিন্তু একটা রেজিস্ট্যান্স বা যুদ্ধ করতে হয়। ওই যেটা বলা গেল যে ফার্স্ট ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন, থার্ড ডাইমেনশন অনুযায়ী। কোথাও হয়তো সংঘাত, কোথাও হয়তো সংঘাতে না গিয়ে হয়তো জিনিসটাকে একটা বলা যেতে পারে একটা ম্যানিপুলেশনের মাধ্যমে, ম্যানিউভারিং এর মাধ্যমে, হ্যাঁ, প্রভাবিত করা বা আলাপ আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আয়ত্তে আনে, রিলেশন অফ প্রোডাকশন। তো সেইখানে মাসেসে কিন্তু রিলেশন অফ প্রোডাকশনের উপর কিন্তু এটা সীমিত, লিমিটেড। সোশ্যাল নেটওয়ার্কিং এর উপরেও থাকে সেটাই। তো প্রাচীন যুগে এটা কি ভাবো, তো যে আর্লি থিঙ্কার্সরা, যদি আমি বলি যে হ্যাঁ এটা কি মানে বোথ অ্যারিস্টটল, প্লেটো, এদেরও যেটা মত, সেটা হচ্ছে যে মাসেস মানে হচ্ছে ইনকম্পিটেন্ট, হ্যাঁ, তারা হচ্ছে মানে তাদের কোনো বিশেষ দক্ষতা নেই, একদম বলা যেতে পারে যে তাদের হয়তো একটা চালিকা শক্তি, হ্যাঁ, বা চালনা করার ক্ষমতা সেটা একদমই নেই। তো ফলে তাদেরকে সুযোগ দিয়ে লাভ নেই, কেন কি মানুষ যে শ্রেণীতে জন্মায় সেটাই আজীবন চলতে থাকে, এবং এটা মানুষের প্রবণতাই থাকে যে হ্যাঁ, যে গোষ্ঠী বা যে বর্গে আমরা জন্মেছি, যেটা মানে যেখানে দেখা যাবে হয়তো ওই বর্গ বা গোষ্ঠীর একটা বিশেষ ক্ষমতা আছে বা আধিপত্য আছে, তাহলে স্বাভাবিকভাবে পরবর্তী প্রজন্ম তখন ওটাই চায় যে সে কোনো মতেই যেন সেই স্তর থেকে নিচে না নামে, এবং কোনোভাবেই যে কোনো মানে ভাবেই হোক তারা যেন জিনিসটাকে আয়ত্তের মধ্যে রাখে এবং ক্ষমতাটা যেন ধরে রাখে। তো এটা হচ্ছে এলিট থিওরি। তো সি রাইট মিনস
যিনি সমাজতাত্ত্বিক একজন বোথ সোশিয়োলজিস্ট অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের একজন সোশ্যাল থিঙ্কার বটে। তো উনি এটাকে বলছেন এলিট থিওরিটা হচ্ছে একটা বেসিক্যালি হায়ার সার্কেল। ওনার একটা বই আছে দ্য পাওয়ার এলিট বলে। তো এখানে উনি বলছেন দি হায়ার সার্কেল, ঠিক আছে, একটা উচ্চ মার্গের একটা যে বৃত্ত তৈরি করা হয় আর কি এলিটদের মাধ্যমে। তো উনি এটাকে কি বোঝেন, উনি আমেরিকার ওই যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল যে রাজনৈতিক যে পটভূমিকা সেই অনুযায়ী উনি কথাটা বলেন। তো যেটা বলতে চাইছেন যে যখন উনি বইটা লিখেছেন সেটা হচ্ছে 1956 সালে, আর সদ্য ওয়ার্ল্ড ওয়ারের পর যেহেতু আমেরিকা একটা বলা যেতে পারে একটা সেফ স্পেস সব মিলিয়ে, যখন ইউরোপ একটা বিধ্বস্ত অবস্থায় ছিল বিধ্বংসী যুদ্ধের পর, কয়েক বছর ছেড়ে যখন দুটো বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপকে আবার উঠে দাঁড়াতে হবে, সেই সময় বহু মানুষ এবং তার সাথে ইহুদিরা তারা কিন্তু এরকম মানে ইউরোপের যেখানে হয়তো তারা হয়তো থ্রেট বা একটা বলা যেতে পারে নিজেদের প্রাণ সংশয় অনুভব করেছিল, তারা কিন্তু সেই ইউরোপিয়ান দেশগুলো শুধু সোভিয়েত থেকে কিন্তু ট্রাভেল করে কিন্তু এরকম আমেরিকায় উপস্থিত হয়েছে। তাদের মধ্যে প্রচুর ভারতীয়রাও এরকম যুক্তরাষ্ট্র যে আমেরিকা বলা যায় বা কানাডা, তো এই যে এই দুটো দেশে প্রচুর ভারতীয়রাও কিন্তু উপস্থিত হয়েছে, যেটা পরবর্তীকালে হয়তো বলা যেতে পারে মানে একটা ইমিগ্রেন্টস যে একটা ডায়াসপোরা তৈরি হয়েছিল বিভিন্ন দেশ রেস এথনিসিটির লোকে, আফ্রিকানসরাও এসছে, সেটা অবশ্য কৃতদাসের মাধ্যমে, স্লেভারির মাধ্যমে। তো তারপরে দেখা যাচ্ছে আমেরিকাটা একটা তত মানে সেই মুহূর্তে মোটামুটি একটা সেফ স্পেস ছিল, যেটা হয়তো মানে বলা যেতে পারে একটা টিপিক্যাল, কিন্তু সেই একটা ডিস্ট্রাকশন সেটা কিন্তু হয়নি দেশটায়। ফলে লোকে অটোমেটিক্যালি আফটার 1945 আমেরিকার দিকেই তাকাতে আরম্ভ করলো, যে তারা আজকে গোটা বিশ্বকে উঠে দাঁড়াতে সাহায্য করবে এবং আজকে অনেক দেশের মধ্যে চুক্তিবদ্ধ করিয়ে আর যাতে ভবিষ্যতে এরকম কোনো যুদ্ধ না ঘটে সেটার একটা ভূমিকা পালন করবে। তাহলে সেটা কি হলো, এক ধরনের এলিট একটা গোষ্ঠী তৈরি হয়, হায়ার সার্কেল একটা দেশকে এবং তাদের রাষ্ট্রনেতাকে, এবং সেটা শুধু একটা প্রেসিডেন্ট বলে নয়, একটা স্টেট সেক্রেটারি, আরো যেসব উপদেষ্টারা থাকেন, অ্যাডভাইজাররা, তাদের মিলিয়ে কিন্তু জিনিসটা কিন্তু একটা তৈরি হয়েছে এই আমেরিকান পলিটিক্যাল সিস্টেমে, যেটাকে সি রাইট মিলস বলছেন দি গ্রেট মেন। হ্যাঁ, উচ্চ মার্গের মানুষের, বিশেষ ক্ষমতাশালী মানুষ, গ্রেট মেন। তো এখানে যেটা বলা হয়েছে যে তো অভিজাত যদি কথাটা যদি আমরা ইউজ করি, যেটা আমি এক্ষুনি বললাম যে একটা নলেজ সিস্টেম, একটা সোশ্যাল নেটওয়ার্ক, পলিটিক্যাল নেটওয়ার্কিং, কালচারাল নেটওয়ার্কিং, সব যখন একটা মিলিতভাবে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি যে হ্যাঁ একটা কিন্তু কোথাও বলা যেতে পারে ডমিনেশন আছে ওয়েবেরিয়ান ভাষা। এবার সেটা সিরাইট মিলস যেটাকে বলছেন দি পাওয়ার এলিট, হ্যাঁ, ক্ষমতাবান অভিজাত শ্রেণী। তো এটা কি বলছে, যে the power elite is composed of men whose positions enable them to transcend ordinary environment of ordinary men and women। মানে জনসাধারণ হয়ে থাকার থেকে হচ্ছে এমন একটা যে বলে না মানে সামথিং ডিফারেন্ট, সামথিং কন্ট্রাস্টিং, যেখানে হয়তো তার কাছে হয়তো সেই বিশেষ ক্ষমতাটা আছে একটা দেশ চালানো করা, একটা সমাজকে চালানো করা, একটা রাষ্ট্রকে একটা একত্রে একটা মানে একটা কনসলিডেট করে একত্রে রেখা সবাইকে নিয়ে চলার ক্ষমতাটা আছে। দ্য পাওয়ার এলিট যেটাকে বলা হচ্ছে আর নট সলিটারি রুলার্স, তারা একা থাকে না। এখানেই বলছে যে এই যে উপদেষ্টা, পরামর্শদাতা, মুখপাত্র, এরা এবং যারা আর কি বলা যেতে পারে পলিসি মেকারসরা, তারা কিন্তু এটার একটা এগিয়ে যাওয়ার একটা সবসময় যে নলেজ সিস্টেমটাকে যে এলিসিট করা, ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট করা,
আবার নতুন একটা বলা যেতে পারে আরেকটা গোষ্ঠীর কাছে। কারণ এই গোষ্ঠীটা কিন্তু একক মানে একক কিন্তু একটা ব্যক্তির দ্বারা কিন্তু বলা যেতে পারে চালিত নয় এই এলিটিজম জিনিসটা। তো ফলে এখানে তো একটা গোষ্ঠী তো থাকবে, সেই গোষ্ঠীটা হয়তো জনগণের মতন হয়তো সংখ্যায় অত বেশি তো অবশ্যই নয়, কিন্তু যেটা আছে সেটাও মোটামুটি একটা গোষ্ঠীর মধ্যে আছে, হয়তো সংখ্যায় অনেকটাই পার্সেন্টেজে কম, বাট একক তো কোনোদিন নয় জিনিসটা। তাহলে এটা কি হচ্ছে, এটা বলছে খুব একটা আটোসাটো একটা নেটওয়ার্কিং, কম্প্যাক্ট সি রাইট মিলস এখানে বলছে। এবং তারপরে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানুষ কিন্তু মানে তাদের এই যে বিভাগ যেটাকে বলা আছে, নেক্সট যেটা সেগমেন্ট আছে যে বিভাগ, যে সেগমেন্টারি, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু মাথাদের কিন্তু নিযুক্ত করা হচ্ছে। হ্যাঁ, মানে যারা সেই নলেজ সিস্টেমের একটা অংশ, পরামর্শদাতা, তারাই কিন্তু হয় একটা কোনো মেরিটের মাধ্যমে একটা কোনো বলা যেতে পারে কমন এন্ট্রান্স একটা এক্সামের মাধ্যমে হয় তারা সিলেক্টেড হচ্ছে, নয়তো তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ একটা হয়ে মানে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হচ্ছে। এবার কি হচ্ছে জিনিসটা, ফলে সেই অভিজাত শ্রেণীরাই কিন্তু দেখা যায় যে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে একটা কিন্তু যে বলা যেতে পারে একটা দি হোল্ড চালনা করা, সেটা কিন্তু করছে ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ন, চার্চ, টেম্পল, তারপর বলা যেতে পারে স্কুল, হায়ার এডুকেশন, মেডিকেল সিস্টেম, তারপর হচ্ছে মেডিকেল এডুকেশন, যেটা আমাদের এখানে আমাদের দেশেও এই যে বিভিন্ন কমিটিগুলো থাকে, যে ন্যাশনাল মেডিকেল কমিশন, দেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এই যে জিনিসগুলো তো ইজ ড্রিভেন বাই এলিটস অ্যান্ড দেয়ার পলিসিস। কারা থাকে তারা? এরা সমাজের বিশিষ্ট ব্যক্তি, আবার কখনো তারা হচ্ছে সিভিল সার্ভেন্ট, আবার হয়তো কোনো রাজনৈতিকভাবে কোনো ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, যে হয়তো বলা যেতে পারে হয়তো শিক্ষাগত যোগ্যতায় হয়তো অনেকটাই স্কিল্ড মানুষ, এবং সাথে কিন্তু এই পলিটিক্যাল যে নেটওয়ার্ক, সোশিও কালচারাল নেটওয়ার্ক, এগুলোও তার কাছে আছে। তো ফলে এই সব মানুষগুলোর দ্বারাই কিন্তু এক একটা কমিশন তৈরি হয়। আমরা সেটা রিলিজিয়নের ক্ষেত্রেও দেখি, যেটা ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়নের ক্ষেত্রেও দেখা যায়, যে শুধু যে একটা ধর্মের যে একটা প্রতিষ্ঠান যে আছে শুধু তাই নয়, আমাদের দেশে কিন্তু যেহেতু আমাদের দেশ একটা সেকুলার কান্ট্রি, তার সাথে সাথে কিন্তু একটা বিশেষ একটা মিনিস্ট্রিও থাকে, সেটা একটা মাইনরিটি ওয়েলফেয়ার, তাদের একটা যে বলা যেতে পারে কালচারাল, লিঙ্গুইস্টিক, রিলিজিয়াস, হ্যাঁ, যে একটা ধ্যান ধারণা, যে একটা আইডিওলজিক্যাল পজিশন, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার মেটেরিয়াল পজিশন, এটা কিন্তু একটা মিনিস্ট্রি কিন্তু দেখে। সো সামটাইমস দে আর ইন কনস্ট্যান্ট টাচ উইথ the influential religious leaders, the influential educators who teach in the religious institutions, teaching normal subjects only, তাদের সাথে আবার অবশ্য কনভোকেশন হয়, কনভোকেশন হয়, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী হয়তো বিশেষ কোনো উপলক্ষে হয়তো কোনো is giving speech during any cultural event। তো এটা কিন্তু একটা দেখা যায় সব জনগণ হয়তো টিভিতে শুনতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, কিন্তু তারা কিন্তু ওই বিশেষ গোষ্ঠী কিন্তু, ফর এক্সাম্পল দেখা যাচ্ছে রিলিজিয়াস লিডার্সরা বসে আছেন, বলা যেতে পারে একটা একটা গোটা স্পেকটাকেল, যেখানে হয়তো ইন্টেলেকচুয়ালসরা বসে আছে, প্রাইম মিনিস্টার ইজ অ্যাড্রেসিং দি অডিয়েন্স, মানে বিশিষ্ট সাংবাদিকরা বসে আছেন, যারা হয়তো এই যে সরকারের এই
যে নীতিগুলো তারা কিন্তু ওয়েল ডকুমেন্ট করে মানুষের কাছে পৌঁছে দিয়ে একটা প্রভাবিত করার জায়গা থাকে, বা একটা ওপিনিয়ন বা ফিডব্যাক নেওয়ার জায়গা থাকে, যেটা স্টিভেন লিউসও বলেছে যে ওয়েল ডকুমেন্টেড জিনিসগুলো থাকতে হয়। তো সেই রকম ভাবে তো বিশেষ ব্যক্তিরাই কিন্তু ওখানে উপস্থিত থাকতে পারে, এবং তাদের ঘিরেই কিন্তু জিনিসটার একটা সমাহার বলা যেতে পারে, যে বাকি জনগণ কিন্তু টিকতে বসে দেখে জিনিসটা যে কি উপলক্ষ, জিনিসটা কি। or for example any other important meeting where the cabinet ministers or any particular bola jete pare an expert is addressing these elite audience which are telecast further on various socio-economic issue. এবার সিলেক্ট মিস কি বলছে জিনিসটা, যে 3-4টে ভাগ আছে। economic order, so a great scatter of small productive units has become dominant, by whom? By 200 or 300 giant corporations, administratively and politically they are interrelated. ভালো কথা, এটা আমাদের দেশেও তো হয়। বিশেষ কিছু ব্যবসায়িক গোষ্ঠী আছে, বলা যেতে পারে একটা মনোপলি আছে তাদের, অনেকেই থাকে সেটা। তাদের মধ্যে আমরা যদি ধরি গোদরেজ, বাজাজ, রিলায়েন্স, দেন এখনকার রাজনৈতিক যে অনেক সময় ডিবেট হয় তাতে আদানি, মানে এই যে কর্পোরেশনস গুলো, টাটা, দেন অলসো ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিজ, যেখানে হয়তো আমাদের এখানে একটা ট্রেড আর ফেয়ারের ব্যাপার থাকে, ট্রেড আর বিজনেসের ব্যাপার থাকে। সো দে হোল্ড কিজ টু ইকোনমিক ডিসিশনস। যেমন যে হয় না যে বিজনেস সামিট হয়, চেম্বার অফ কমার্স, এগুলো হচ্ছে ইকোনমিক একটা অর্থনৈতিক একটা শৃঙ্খলা তৈরি করা বা অর্ডার তৈরি করা, যেখানে হয়তো পলিসি মেকিংটা সুবিধাজনক হয়। আগেইন অ্যাড্রেস বাই ইদার বাই দ্য চিফ মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার or any minister, then subsequent address by the civil servants. যেমন নেক্সট হচ্ছে স্বাভাবিকভাবে political order. A decentralized set of several dozen states is like a বলা যেতে পারে একটা নড়বড়ে স্পাইনাল কর্ডের মতো নাকি। এবার ডিসেন্ট্রালাইজ হলে তো একটা পয়েন্টের পর তো জিনিসটা একটা নড়বড়ে জায়গায় থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি এটা ফেডারেশন হয়, ফেডারাল স্ট্রাকচার হয়, তখন কিন্তু হয় যে হ্যাঁ একটা ব্যালেন্স নিয়ে একটা সেন্ট্রালাইজড করা হয় জিনিসটা। এক্সিকিউটিভ এস্টাবলিশমেন্ট, এখানে কি থাকে যে আমেরিকান পলিটিক্যাল সিস্টেম কিন্তু ভেরি স্ট্রিক্ট, থিওরি অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস, কেউ কারোর জুরিসডিকশনে এখতিয়ার বহির্ভূত হবে না। তারপর যেমন মিলিটারি অর্ডার, সামরিক যে একটা শৃঙ্খলা করা, একটা দেশ রক্ষা করা, has become the largest and the most expensive feature. কারণ কি যুদ্ধর পর আমাদের একটা গোটা বিশ্বেই একটা প্রবণতা হচ্ছে যে অস্ত্র ব্যবসা একটা বড় বলা যেতে পারে এটা গুণ না অভিশাপ, এটা তো অন্য বিচার করার বিষয় আর কি, কিন্তু এটা ঘটনা যে একটা আধিপত্য এবং এলিটিজম বজায় রাখার এবং দেশকে শাসন করার এবং রাষ্ট্রকে শাসন করার কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু একটা অস্ত্রের ভান্ডার রাখা, এবং অস্ত্রের যে একটা যে ডিফেন্সে যে একটা ট্রিটি চুক্তি করা, এই যে মিলিটারি অর্ডারটা এস্টাবলিশ করার জন্য is the most largest and the expensive feature of the government. প্রচুর অর্থ ব্যয় হয় এটার জন্য। তো এটা গেল একটা। আর আমি যদি বলি যে প্যারেটোর কথা, ইটালিয়ান একজন ইকোনমিস্টের কথা যদি বলা যায়, এটা আমি সি রাইট মিনস আমি ছোট করে বললাম আর কি। আর যদি প্যারেটোর কথা বলি, বইটা হচ্ছে দি মাইন্ড অ্যান্ড সোসাইটি, যেটা খুব সম্ভবত লিখেছিলেন 1916 সালে। তো উনি যেটা বলছেন যে এটা হচ্ছে একটা সার্কুলেশন অফ এলিট, হ্যাঁ,
মানেটা কি হচ্ছে, এই যে বলছে এভরি পিপল ইজ গভর্ন বাই অ্যান এলিট। এভরি পিপল মানে হচ্ছে রেস্ট জনগণ, যেটা বাকি অধিকাংশ যে সেকশনটা, বাই চোজেন এলিমেন্ট উইদিন দি পপুলেশন, মানে সাবসেট অফ পপুলেশনের মধ্যে আর কি, অনেক ছোট গোষ্ঠী। In all strictness, it is the psychic state of that elite. এবার কি হচ্ছে জিনিসটা, ব্যাপারটা হচ্ছে এই যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যেটাকে আমরা বলে যে একটা প্রিকনসিভ নোশন, যে একটা মসৃণ একটা জিনিস, একটা দেখতে ভালো লাগার জিনিস, হ্যাঁ, একটা সফিস্টিকেশনের জায়গা, এটা এটা হচ্ছে অল ইন দ্য মানে ইন দ্য স্টেট, যেখানে তারা মনে করছে যে এই আধিপত্যটা বজায় রাখার জন্য কিন্তু এই কমপ্লেক্স ওয়েব বা নেটওয়ার্কটা কিন্তু ক্রমাগত কিন্তু চালাতে হবে, যাতে সে তার নিজের স্তর থেকে নেমে না আসে, কারণ এটা একটা যুদ্ধ, কিন্তু একটা মানে একটা বলা যেতে পারে যে একটা কনফ্লিক্ট, ইটস নট যুদ্ধ বাট হ্যাঁ একটা কনফ্লিক্ট, একটা ওভার্ট অ্যান্ড কোভার্ট কনফ্লিক্ট কিন্তু সবসময় চলতে থাকে। সো ব্যাপারটা হচ্ছে and it can change, so it changes in the individuals composing in it or in their descendants। এবার এটা তো হতেই পারে যে হ্যাঁ পরিস্থিতি এমনই অবস্থা হয় অনেক সময় যে হয়তো কোন একটা বিশেষ পরিবার বর্গ হয়তো আর সেই এলিটিজমের জায়গাটা হয়তো থাকতে পারে না, এটা হয়, এবং সেটা যাতে থাকে সেই কারণেই তো এত বলা যেতে পারে যে একটা ম্যানিপুলেশন, একটা যে 3 ডাইমেনশন অফ পাওয়ার ডমিনেশন, আর যেটা এবার যেমন পাওয়ারটা কি বলবে যে কন্টেস্টেশন হবে, ডমিনেশনটা যেমন হচ্ছে একচেটিয়া আধিপত্য, মানুষকে একটা প্রভাবিত করে বোঝা রাখা, কিন্তু পাওয়ারটা কিন্তু হচ্ছে যেখানে একটা বলা যেতে পারে একটা কনফ্লিক্ট হবে, মতবিরোধ হবে, ডিসএগ্রিমেন্ট হবে, রেজিস্ট্যান্স হবে, বিরোধিতা করা হবে জিনিসটা। তো জিনিসটা এবার কি ব্যাপার হচ্ছে, হি প্রপোজ দি আইডিয়া অফ সার্কুলেশন অফ এলিটস। হ্যাঁ, he suggested 2 ways in which ruling elites in a given society are not constant and remain dynamic। একটা জিনিসটা কিন্তু একটা বলা যেতে পারে একটা উথাল পাথাল না হলেও, একটা ইনস্টেবিলিটি না আসলেও, ইট ইজ নট মানে স্টেবল স্ট্রাকচার ইদার। হ্যাঁ, তো সেইখানে উনি একটা কথা বলেছেন, একটা ইন্টারেস্টিং কথা, যে একটা ফ্লো ডায়াগ্রাম মতন দিয়েছে যে এলিট অ্যান্ড নন এলিট। এলিটসদের মধ্যে, নন এলিটস তো স্বাভাবিকভাবে কমন পিপলের মধ্যে পড়বে, এলিটদের মধ্যে হচ্ছে গভর্নিং এলিট আর নন গভর্নিং এলিট। হ্যাঁ, তার মধ্যে থেকে যেটা আছে সেটা হচ্ছে দি কনসেপ্ট অফ ফক্স অ্যান্ড লায়ন, গভর্নিং এলিটের মধ্যে। এবার জিনিসটা কি হচ্ছে, গভর্নিং এলিট প্লে আ সিগনিফিকেন্ট রোল directly or indirectly in the functioning of the government and its political process. আচ্ছা, they are further divided into fox and lion. Lion হচ্ছে একটা শক্তির প্রতীক, আর এদিকে ফক্স যদি আমরা শ্রীগাল বলি, সে কিন্তু হচ্ছে শক্তির প্রতীকের চেয়ে বড় কথা হচ্ছে এটা প্রভাবিত করার একটা প্রতীক। হ্যাঁ, তো সেটা কি হচ্ছে, lions are those who rule through homogeneity, smaller bureaucracies, established norms and centralized process। মানে হচ্ছে এই যে বললাম যে একটা শক্তির প্রতীক, একটা যে বলা যেতে পারে একটা এমন একটা সিম্বল বা স্ট্রাকচার যেখানে হয়তো দেখা যায় বিশেষ কিছু কাঠামো আছে, এবং সেই কাঠামোর উপর বিশেষ যে একটা নলেজের যে একটা দরকার হয়, সেটা কিন্তু ওই মানে ওই 2-3টা ব্যক্তির উপরেই থাকে। আমি এখানে 2-3টা ব্যক্তির কথা বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ওই গোষ্ঠীর কাছে থাকে, কারণ ওই গোষ্ঠীটা তো অনেকটা বড়। এটা তো যেরকম আমি এখনই বললাম যে সি রাইটমিস বলেছেন যে এটা সলিটারি রুলার নয়, একক নয়, তারা মোটামুটি একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল। তার মধ্যে যারা ছোটভাবে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলো এক্সিকিউট করছে, সেখানে কিন্তু চাই হচ্ছে একটা যেটা যে একটা স্ট্রেংথ। লোকে বলে যে অনেক সময় দেখা যায় যারা হয়তো অ্যাডমিনিস্ট্রেটর
অ্যাডমিনিস্ট্রেটর বা সিভিল সার্ভেন্টস, তারা বলে যে যেটা চাই সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ, সেটা কিন্তু হচ্ছে একটা লায়নের প্রতীক। আর ফক্স হচ্ছে নেগোসিয়েশন প্রভাবিত করার প্রতীক, যেটা হচ্ছে রুল বাই দি ভার্চু অফ কানিংনেস, ম্যানিপুলেশন, আর কখনো হয়তো ছলনা করা, মানে কখনো না, অলমোস্ট ডিসিট। সো এবার কি হচ্ছে, শক্তির প্রতীক যদি আমরা বলিও, এটা কিন্তু দেখা যায় শক্তির প্রতীক হলেও কিন্তু তারা নিয়মের মধ্যে আবদ্ধ, ফলে তারা কিন্তু ওই প্রভাবিত করার জায়গাটা কিন্তু অনেক সময় থাকে না। কম্পেয়ার টু ফক্স, যারা তো ছলনার করার জায়গাটা, কেন কি অনেক সময় দেখা যায় যে আজকে যারা কনস্টিটিউশনটা আপহোল্ড করছে, যারা যে বললাম যে মেরিট বেসিসে যারা হয়তো এই এই জিনিসটাকে হয়তো চালনা করতে সাহায্য করছে, সেখানে তাদের কাছে কিন্তু এই ছলনা করার জায়গাটা কিন্তু থাকে না। যেটা থাকে সবই কিন্তু লিখিত, লিখিত পর্যায়ে থাকে, এবং লিখিত পর্যায়ে হাউ ইউ কমিউনিকেট, হাউ ইউ আর মানে ইউ ক্যান বলা যেতে পারে আর্টিকুলেট ইয়ারসেলফ, কিভাবে বোঝানোর ক্ষমতাটা থাকে, যে এক্সপার্ট উপদেশটা যেটা, সেই নলেজটা তোমার কাছে কি করে আছে, ফার্দার ইমপ্লিমেন্ট করতে পারবে সেইটা। সেখানে কিন্তু ওই রাজনৈতিক নেতাদের মতন গিয়ে কিন্তু জনসভায় বা এমনি কর্মী সভায় একটা যে অন্যরকম, যে বলা যেতে পারে যে রেশনাল সেন্সের বাইরে গিয়ে, রেশনালিটির বাইরে গিয়ে অনেক সময় যে ইমোশনাল একটা যে আবেগপ্রবণ যে একটা অ্যাপিল করা হয়, সেই জায়গা, সেখানে কিন্তু একটা ছলনার ব্যাপার থাকে ফক্সেস, সেই জায়গাটা কিন্তু লাইন্সটা অনেক সময় পারে না। দে আর কোয়াইট কনজারভেটিভ ইন দ্য সেন্স। তো এটা আজকাল এটা মোটামুটি বুঝিয়ে দেওয়ার মতন যে হ্যাঁ, যে এলিট মার্কেট। এবার হচ্ছে পিয়ারি বোর্ডিউ, ফ্রেঞ্চ সোশিওলজিস্ট, তার ভার্সনটা হচ্ছে এই যে দি সিগনিফিকেন্স অফ দি সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্যাপিটাল। হ্যাঁ, তো এলিট ফরমেশনটা উনি একটা ডিস্টিংশন বই লিখেছিলেন এটা। এছাড়াও তো অনেক আরো বই আছে, ল্যাঙ্গুয়েজ দ্য সিম্বলিক পাওয়ার, এরকম। আর এইখানে যেটা লিখেছে যে ওনার আরো অনেক কনসেপ্ট আছে, ডক্সা, ফিল্ড, এই জিনিসগুলো। সো ইট সেজ দ্যাট was the first to observe culture and its traits as the most important idea of elitism. So according to Pierre Bourdieu, cultural dispositions are significant markers of the status, social and cultural capital, যেটাকে বলা হয়। The cultural is not just a means to reflect an individual's social status, but it also helps one to create a kind of a lasting impression, যেটা একটা বলা যেতে পারে যে থ্রু আউট জেনারেশন মানুষ ধরে রাখতে চায়, এবং সেইভাবে সেই কিন্তু সেই শিক্ষা এবং এমপ্লয়মেন্ট, একটা যে বলা যেতে পারে যে একটা লাইভলিহুড, সে সেইভাবে কিন্তু চালনা করার চেষ্টা করবে, যাতে কোনোভাবেই তার মানে মোবিলিটিটা হ্যাম্পার্ড না হয়। সো এলিট ফরমেশন ডিপেন্ডস আপন cultural hierarchies in a given society. So elites use their social and cultural location, including their class, ethnicity, religion, and gender, in order to develop a particular taste of their values and lifestyle. তো এটা আরেকটা আমি সেগমেন্ট শেষ করলাম। এবার যেটা আসা যায় যে এই যে সেগমেন্টারি জিনিসটা কি, এটা পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা, সেটাতে কি হচ্ছে, এটা এটা একটা গোটা অর্গানাইজেশন বা সংস্থার মতো, সেন্ট্রালাইজ সিস্টেম অফ অথরিটি, একটা বলা যেতে পারে একটা সেন্ট্রালাইজড ইন দ্য সেন্স হচ্ছে এটা মানে কেন্দ্রীয় একটা ব্যাপার থাকে, বিকেন্দ্রীকরণ নয়। একটা গোটা একটা সিস্টেমটাকে যখন একত্রে যখন বেঁধে দেওয়া হয়, সেটা কিন্তু একটা হচ্ছে সেন্ট্রালাইজড একটা পরিকাঠামো।
বিকেন্দ্রীকরণ মতো না, ডিসেন্ট্রালাইজ করার মতো না যে হ্যাঁ আরো লোকের হাতে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে, তা কিন্তু নয়। কিন্তু একটা রাষ্ট্র যখন আমরা দেখি যে হ্যাঁ ইভেন দো ইটস মানে কি বলবো, ইট কনসিস্ট অফ ডিফারেন্ট স্টেটস, রাজ্য সরকার থাকা সত্ত্বেও কিন্তু আমাদের দেশটা কিন্তু একটা বলা যেতে পারে সবশেষে কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেক সময় কিন্তু সুপারভিশনে অনেক কিছু এগোয়। যদিও রাজ্য সরকারদের অনেক ক্ষেত্রে হয়তো অনেক ক্ষমতা দেওয়া থাকে, কিন্তু সেটা কিন্তু দেখা যায় যে একটা সেন্ট্রালাইজ সিস্টেম কিরকম হচ্ছে যে আলটিমেটলি কিন্তু দেখা যায় যে কেন্দ্রীয় সরকারকে কিন্তু একটা খবরের ইন্টিমেশন দেওয়া বা কনসাল্ট করা, পরামর্শ নেওয়া, সেগুলো কিন্তু হয়। কিন্তু পলিটিক্যাল সিস্টেম শুধু একটা দেশ বা রাষ্ট্রের উপরেই সেটা সীমাবদ্ধ নয়, সেটা একটা ওই প্রাচীন যুগের বা একটা যদি উপজাতি গোষ্ঠীর মধ্যেও যদি দেখি এখন, সেটা কিন্তু বলা হচ্ছে একটা একটা স্টেটলেস সোসাইটির মতো। হয়তো টিপিক্যাল বলা যেতে পারে রাষ্ট্র তো নয়, বা একটা রুডিমেন্টারি সোসাইটির মতো একটা, যেটাকে বলা হচ্ছে যে হ্যাঁ একটা সেই দেশের রাষ্ট্রও জানে যে হ্যাঁ এরা এখানে নিজেদের মতন রাজত্ব চালাচ্ছে, সেই অটোনমিটা আছে, সেই এজেন্সিটা আছে। তো ফার্স্ট টাইপ অফ সোসাইটি হচ্ছে সেগমেন্টারি, হচ্ছে হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, খুবই রুডিমেন্টারি সেকশনে। সো there are several examples of these societies in Africa, Southeast Asia, or Indonesia দিকেই আছে, জাভা, বর্নিও, সুমাত্রার দিকে অনেক অনেক এরকম উপজাতি আছে আর কি, ট্রাইব আছে। Then in India we also have in the central India and in the lands of বলা যেতে পারে যে আন্দামান আইল্যান্ড। এটা নেক্সট হচ্ছে ভিলেজ কমিউনিটি, যদি আরেকটু স্তরের উপরে যাই, আমাদের দেশে যেটা বলা হচ্ছে যে ভিলেজ কমিউনিটি এখন বলা যেতে পারে যে পঞ্চায়েত সিস্টেম যেটাকে বলা হচ্ছে, সেখানেও কিন্তু একটা গোটা একটা ইলেকশন হয়, নির্বাচন হয়, সেখানেও মহিলা সংরক্ষণ আছে। যেমন আজকাল তো মহিলা রিপ্রেজেন্টেটিভসও এরকম পঞ্চায়েত ইলেকশনে হয়তো লড়ছে এবং তারা নির্বাচিতও হচ্ছে। যদিও আবার অন্য যদি জেন্ডার ফ্যাক্টর দেখি তাহলে ডেফিনেটলি হ্যাঁ সেটা হয়তো ড্রিভেন বাই the male members of the society, মানে society and even within the family. কিন্তু এটা হচ্ছে যে হ্যাঁ পঞ্চায়েত সিস্টেম যদি আমি যদি আমাদের দেশের কথা যদি আমি বলি, the village communities mainly based on economic ties, and আমাদের দেশে যেমন একটা কাস্ট এন্ড কিনশিপের একটা যেমন ব্যাপার থাকে। এমএস শ্রীনিবাস তো বহুবার দেখেছি সংস্কৃতাইজেশনের মাধ্যমে, আগের যে পেপারটায় পড়িয়েছিলাম যে কিভাবে একটা মানে প্রধান, গ্রামের পঞ্চায়েত প্রধান, সে একটা ডমিনেন্ট কাস্টের একজন মেম্বার, যারা হয়তো নিউমেরিক্যালি হয়তো স্ট্রং সেই পার্টিকুলার ভিলেজটায়, সেখানে দেখা যায় ব্রাহ্মণরা তাদের কাছে গিয়ে উপস্থিত হচ্ছে নিজেদের সমস্যার জন্য। সো থার্ড টাইপ অফ সোসাইটি যদি বলা হচ্ছে তাহলে the allocation of authority is based on gerontocracy। এখনও সেটা একটা বলা যেতে পারে রুডিমেন্টারি থেকে আর একটু ওপরে, বাট স্টিল ইটস নট কমপ্লেক্স একটা সোসাইটির মতো নয়। আর সেটা হচ্ছে among various tribes like newer tribes। হ্যাঁ, এই নিউয়ার ট্রাইবসরা অনেক সময় দেখা যায় যে এরকম নর্থ আফ্রিকাতেই বেশি মাত্রা থাকে আর কি, মানে ইজিপ্ট ইজ ওয়ান অফ দেম আর কি, ওই দেশটার মধ্যে একটা আছে নিউয়ার সোসাইটির একটা। তো সেখানে কি হচ্ছে এই যে জিনিসটা, দিস সোসাইটিজ আর বেসড ইন দ্য ইনস্টিটিউশন অফ ব্লাড ফিউড। এদের কি হচ্ছে জিনিসটা, এখানে কিন্তু একটা বিশেষ চুক্তি বা আইন, এটা যদি আমি দুর্ঘেমের সেন্সে যদি বলি, আমাদের যদি রাষ্ট্রের যদি একটা চালিকা শক্তি যদি বলি বা একটা গোটা কাঠামোটা যদি বলি, ইট ইজ বেসড অন অর্গানিক সলিডারিটি। ঠিক আছে, সংহতি যেটাকে বলে, জৈবিক সংহতি, যেখানে স্টিভেন লিউক্সের ভাষায় তিনটে ডাইমেনশন থাকবে, ক্ষমতা, আধিপত্য থাকবে, রেজিস্ট্যান্স হবে, সব হবে। এইসব সোসাইটিগুলোতে মানে এটা সমস্যা আমি বলবো না, কিন্তু
জিনিসটা যেটা বলছে যে এইসব সোসাইটির বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে কিন্তু মেকানিক্যাল সলিডারিটি কনসেপ্টটা থাকবে, যান্ত্রিক সংহতি কিন্তু থাকবে। রাজা যেটা বলবে, মানে যেটা একটা এম্পায়ার যেটা বলবে, একটা ট্রাইব লিডার যেটা বলবে, সেটাই ধার্য হবে, এর উপর একটা কথা হবে না। এবং যদি কেউ জিনিসটা কিন্তু লঙ্ঘনও করে, তখন কিন্তু দেখা যায় অ্যানথ্রোপোলজিক্যাল সেন্সে কিন্তু অনেক মিথ, রিলিজিয়াস মিথ এবং ব্ল্যাক একটা একটা বলা যেতে পারে যে ম্যাজিক, ওই এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফে যেটা দুর্গেন বলেছেন যে একটা ট্রান্সেন্ডেন্টাল স্টেটে চলে যায় মানুষ। মানুষ দেখা যায় অনেক সময় বাস্তবসম্মত যে চিত্রগুলো সেটা তারা হয়তো একটা কাল্পনিকভাবে স্বপ্নে দেখে হয়তো একটা ট্রান্সলেট করার চেষ্টা করে যে না, আজকে হয়তো পার্টিকুলার কোনো গোষ্ঠীর কোনো অ্যানসেস্টারকে বা পূর্বপুরুষকে আমরা হয়তো রাগিয়ে তুলেছি বা রুষ্ট হয়েছে, তাই হয়তো আজকে সমাজের মধ্যে এরকম একটা বলা যেতে পারে একটা দুর্যোগ এসছে বা কিছু হয়েছে। তো ফলে আমাদেরকে এই গোটা যে অ্যানসেস্টার একটা যে ব্লেসিং, সেটাকে ফিরে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? তাদের বিশেষ কোনো রিচুয়ালস আছে, হয়তো কখনো হয়তো যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয় তরবারি নিয়ে। তো এই জিনিসগুলো হচ্ছে ব্লাড ফিউড একটা হচ্ছে একদম টিপিক্যাল, হচ্ছে সবাই মানে এক কাটটা হয়ে একই রেজিমেন্টেড ভাবে কিন্তু জিনিসগুলো কিন্তু বলা যেতে পারে পালন করবে নিয়মগুলো। So if a person has killed a member of another section of the society, another tribe, another clan rather, the other section will not be satisfied until the murderer or the one who is accused of killing the member is killed. এটা হয় ওই পিয়ারি বর্দুরও একটা এরকম ফিল্ড ওয়ার্ক আছে, এথনোগ্রাফি আছে, দি বারবার ট্রাইব অফ আলজেরিয়া। তো এই কনসেপ্টটাই কিন্তু আছে যে গিফট আদান প্রদান করা, আবার এদিকে ব্লাড ফিউড জিনিসগুলো করা। বেসিক্যালি মুসলিম ট্রাইব, আর যাতে তারা আরব নয়, দেন দি নন আরব ট্রাইবস নর্থ আফ্রিকায় বেশিরভাগটাই থাকে। তো মানে আলজেরিয়া হচ্ছে সেই একটা গোষ্ঠী, আলজেরিয়া যে দেশটা আছে। সো এবার যদি আমরা বলি যে হ্যাঁ নেক্সট যদি ভিলেজ সোসাইটির মধ্যে, তাহলে প্রিন্সিপাল অফ এক্সোগ্যামি এন্ড এন্ডোগ্যামি যেটা বলা যাচ্ছে আর কি। সো কাস্ট এন্ডোগ্যামি, ক্ল্যান এক্সোগ্যামি, ঠিক আছে। কাস্ট এন্ডোগ্যামি যেটা আমাদের বলা হচ্ছে যে জাতি এন্ডোগ্যামি, যে আমাদের জাতির মধ্যে একটা বিবাহিত সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া বা কিছু, এটা যে একটা পঞ্চায়েতে যেটা বলা যেতে পারে যে একটা ইনস্ট্রাকশন মতন, একটা কনভেনশনাল ইনস্ট্রাকশন অন দ্য বেসিস অফ পিউরিটি অ্যান্ড পলিউশন ইন দ্য ইন্ডিয়ান সেন্স, যেটাকে বলা হচ্ছে নালি অনেক সময় ইট রেজাল্টস ইন কাস্ট ভায়োলেন্স। তো এটা হচ্ছে কাস্ট এন্ডোগ্যামিটা একটা বড় ফিচার। আর ক্ল্যান এক্সোগ্যামি মানে গোত্রের মানে বাইরের গোষ্ঠীর, বাইরের গোত্রের লোককে যে আমন্ত্রণ দেওয়া থ্রু ম্যারেজ, যে একটা রিলেশনশিপ তৈরি করা, একটা ফ্যামিলি একটা রিলেশনশিপ তৈরি করা, ফাইনাল একটা রিলেশনশিপ তৈরি করা, কনসাইনমেন্টাল রিলেশনশিপ তো একটা থাকি জিনিসটার মধ্যে। তো এই দুটো যে কিনশিপ যে মানে পদ্ধতিটা আছে, সো ইটস লাইক ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট হচ্ছে কাস্ট এন্ডোগ্যামি আর ক্ল্যান এক্সোগ্যামি। তাহলে এটা যেরকম বলা হচ্ছে যে the Tonga tribe, একটা আফ্রিকান ট্রাইবের কথা বলছে, that they live in a very small village in the hope of escaping raids on them. কারণ একটা threat by invasion এর একটা প্রবলেম থাকে। These raids are performed by unfriendly tribes to steal food and valuables. চৌর্যবৃত্তির একটা প্রবণতা থাকে অন্য ট্রাইবদের, প্রজাতিদের, তো সেই হাত থেকে বাঁচার জন্য সবসময় তারা একটা অস্থিরতার মধ্যে থাকে আর কি। This tribe is nomadic tribe. Nomadic মানে হচ্ছে একটা ওয়ান প্লেস থেকে আনাদার, মানে একটা সবসময় মুভ করতে থাকে, তাদের কোনো বিশেষ কোনো বাসস্থান নেই আর কি।
Now it is important to note that no marriage may link up to Bukoa. এটা কি হচ্ছে matrilineally related kingdom called Bukoa. এটা হচ্ছে মাতৃতান্ত্রিক একটা সোসাইটি, নট প্যাট্রিয়ার্কাল, যেখানে ফিমেল লাইন ধরে বংশ নির্ধারণ করা হয় এবং প্রপার্টি নির্ধারণ করা হয়। This principle of exogamy is a primary mechanism for establishing the various alliances and linkages. A very interesting feature is that the Tonga clans are related by what are called the joking relation between the cross cousin. A joking relationship is where a merriment is made into a ritual and is created perforce. মানে কি হচ্ছে, যেহেতু একটা ক্রস কাজিন ম্যারেজ হচ্ছে, যেরকম কি হচ্ছে প্যাটার্নাল সাইডে যদি আমি দেখি, একটা কারোর যদি মায়ের সাইডে যদি দেখি আর বাবার সাইডে যদি দেখি, তাহলে সেই পিতার সাইডে যেটা দেখা হচ্ছে যে জেঠু এবং কাকার মধ্যে কিন্তু যে যারা অফস্প্রিং বলে থাকে তাদের মধ্যে কোনো বিবাহিত সম্পর্ক তৈরি হবে না। যেটা হবে সেটা হচ্ছে পিসির সাথে, পিসির ছেলে মেয়েদের সাথে, সেটা একটা বিবাহিত সম্পর্কের যে একটা লাইন সেটা তৈরি হতে পারে। আবার অপরদিকে দুই বোনের মধ্যে আমরা যেটা বলি মাসি, তাদের যেটা ছেলেদের মধ্যে তাদের মধ্যে কোনো বিবাহিত সম্পর্কের কোনো একটা জায়গা বা স্থান নেই, কারণ এরা প্যারালাল কাজিন হয়ে যাচ্ছে। দুই বোনের এবং দুই ভাইয়ের ছেলেমেয়েরা প্যারালাল কাজিন হয়ে যাচ্ছে। ক্রস কাজিনটা হচ্ছে একটা দুই ভাইয়ের যে বোন থাকবে বা দিদি থাকবে, যেটা আমরা পিসি বলি, এবং ওই সাইডে মামারা, সেগুলো হচ্ছে ক্রস কাজিন। তো সেই দিক দিয়ে কিন্তু একটা বিবাহিত সম্পর্কের একটা জায়গা বা স্পেস তৈরি হয়। ফলে কি হচ্ছে, তারা তো স্বামী স্ত্রী একটা হেটেরোসেক্সুয়াল একটা বলা যেতে পারে রিলেশনশিপ বা কোহ্যাবিটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে আর কাজিনস। তো সেইটার একটা সম্পর্কের যে একটা বলা যেতে পারে একটা ডাইনামিক জায়গা তৈরি হয়, সেগুলো যে একটা ব্যালেন্স রাখা, এবং সেটার মধ্যে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ একটা যে রিজিডিটি থাকে সেটা কিন্তু হয় না, যে একেবারেই সীমা লঙ্ঘন করবো না, সেটা সীমার ভেতরে থেকেই শালীনতা বজায় রেখেই একটা মজার সম্পর্ক একটা তৈরি করা, এবং যতটা যা দায়িত্ব প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সেটার একটা ভিতটা এবং ব্যালেন্সটা রেখেই একটা এগিয়ে যাওয়া। সো দিজ আর অল দি এক্সাম্পলস অফ সাচ কাইন্ড অফ ট্রাইবস। আরো আছে জিনিসটা, এগুলো হচ্ছে স্টেটলেস সোসাইটির ব্যাপার। যেমন এখানে বলা হচ্ছে যে the concept of accumulation of property and food does not exist. এই প্রাইভেট প্রপার্টি কনসেপ্টটা, মানে ব্যক্তিগত মালিকানা, যেটা একটা স্থির একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে যেরকম থাকে, সেটা কিন্তু এইসব মানে ছোটখাটো অটোনমাস সোসাইটিতে কিন্তু এগুলো থাকে না খুব একটা। কারণ এখানে মেটেরিয়াল কন্ডিশনের সাথে যুদ্ধ করা, এবং অফকোর্স সেটার একটা মাপকাঠি থাকে, ইয়ার্ডস্টিক থাকে, কিন্তু the concept of private property and the system of the capitalist, এটা তো এখানে তো থাকে না জিনিসটা। হ্যাঁ, বৈষম্য থাকে, মানে এটা তো মানে ইনএভিটেবল যে বৈষম্য এবং স্তরবিন্যাস, হায়ারার্কি, এগুলো তো থাকবে, স্ট্র্যাটিফিকেশন এগুলো তো থাকবেই, কিন্তু the concept of private property এটা মানে এটা কিন্তু ওরকম জিনিসটা নেই। যেটা হচ্ছে সেটা হচ্ছে there is always problem of distribution. হ্যাঁ, which is in Losses of Africa, there exists an institution called Kufunda. Which literally means legal theft. It is present in some other tribes also. A person of the tribe can take any article of food from one's kinsman's house. It solves the problem of hunger because one can always get food from one kinsman's. মানে এটা কি হচ্ছে, the person in this tribe has to share his or her food. মানে ব্যক্তিগত মালিকানা বলে কিছু নেই। এটা এক ধরনের কিন্তু ওয়েলফেয়ারিজমের কথা একটা মজা, মানে এটাও যদি এক ধরনের জোকিং হিসাবে যদি বলা যায় আর কি, যে হ্যাঁ ইন আ ওয়ে ইট ইজ এস্টাবলিশিং আ কাইন্ড অফ ওয়েলফেয়ারিজম, যেখানে দেখা যায় তো সব স্তরের মানুষদের একটা কথা চিন্তা করে যে প্রকল্প তৈরি করা, তার যে একটা পলিসি মেকিং যে একটা ফ্যাক্টর কাজ করে, সেই জায়গায় কিন্তু একটা জিনিসটা তৈরি হচ্ছে ঘুরিয়ে এই লিগ্যাল থেফটের মাধ্যমে। তো এই হচ্ছে আজকে সেগমেন্টের ব্যাপারটা পড়লাম, সেগমেন্টারি সিস্টেমের ব্যাপারটা আর ভিলেজ সিস্টেমের ব্যাপারটা, আর মডার্ন স্টেট তো আগের চ্যাপ্টারে পড়িয়ে দিলাম। তো এখানেই শেষ করছি আজকে। নমস্কার।